সেটা হচ্ছে আমাদের গতদিনের টপিক ছিল হচ্ছে ম্যানমেড ফাইবার সম্পর্কে মোটামুটি পরিচয় করাই দেওয়া। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে আসলে ম্যানমেড ফাইবার তৈরি করতে গেলে বা ম্যানমেড ফাইবারের কথা যদি আমি বলতে চাই, ওর সাথে কিছু শব্দ চলে আসে, যেমন হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড কিছু চলে আসে, যেমন ক্রিস্টালিটি, অ্যামোরফাস, যেটা আমি অলরেডি বলছি হয়তো বা কিছু কিছু কথা, আর যদিও না বলে থাকি সেই কথাগুলো আজকে পুরোপুরি আর কি জাস্ট বর্ণনা করব। যেমন আমাদের স্লাইড হচ্ছে যে আসলে যে এই বেচারা বোঝাচ্ছে যে রিলেটেড টার্মস বলতে আপনি কী বোঝাচ্ছেন। টার্মসগুলো হচ্ছে দেখো, এইগুলা কিছু না, আমি টার্মসে ডিরেক্ট চলে যাই। টার্মসটা হচ্ছে এইখান থেকে স্টার্ট, যে হোয়াট ইজ ক্রিস্টালিটি অ্যান্ড হোয়াট ইজ অ্যামোরফাস। তোমরা ভাবতে পারো যে আগের স্লাইডগুলো কী হইলো, তো আগের স্লাইডগুলো তোমাদের অলরেডি পড়ানো হয়েছে। সাপোজ যদি কেউ তোমাকে বলে যে ফাইবার কি, টেক্সটাইল ফাইবার কি, এগুলো আগে থেকে জানা। সো বেসিক জিনিস এগুলো লাগবে না, তোমাদের মূল পড়াশোনাটা এখান থেকে শুরু, যে হোয়াট ইজ ক্রিস্টালিটি অ্যান্ড হোয়াট ইজ অ্যামোরফাস। সোজা বাংলা কথায় যদি আমি বলতে চাই সেইটা হচ্ছে, দেখো এখানে একটু ফিগারটা লক্ষ্য করো। ফিগারটা হচ্ছে, আচ্ছা সাপোজ মনে করো এটা একটা পলিমার। পলিমারের মধ্যে কি থাকে? পলিমার চেইন থাকে না? চেইনগুলো যদি এরকম করে থাকে, বোঝা যায় কি জানি না, এই একটা মার্কার নিয়ে আসো তো। আচ্ছা, তো দেখো যদি হচ্ছে চেইনগুলো হচ্ছে তোমার, দেখো এখানে কি আছে, প্যারালাল আছে না, একটার সাথে আর একটা প্যারালাল আছে। আচ্ছা, যদি পলিমারের মধ্যে যদি চেইনগুলো যদি একটার সাথে আর একটা যদি অর্গানাইজড ওয়েতে থাকে বা ওরিয়েন্টেশনটা যদি প্যারালাল হয়, এই কন্ডিশনটাকে বলবো হচ্ছে আমি ক্রিস্টালাইন। আর এই যে প্রপার্টিসটাকে বলবো হচ্ছে আমি ক্রিস্টালিনিটি। তাহলে যদি একটা পলিমারের যদি ক্রিস্টালিনিটি বেশি হয়, মনে রাখবা যে এই পলিমারটা হচ্ছে শক্তিশালী বেশি হবে। কি হবে? তাহলে আমি বলতে পারি যে ক্রিস্টালিনিটি যদি বেশি হয়, এই তীর চিহ্ন উপরে মানে বেশি, হ্যাঁ, এটা যদি বেশি হয় তাহলে কি হবে? স্ট্রেংথ কি হবে? স্ট্রেংথ কি হবে? বেশি হবে। আচ্ছা, এখন দেখো যেহেতু প্যারালাল অবস্থায় আছে, তা আমি তো এখানে তোমাদের বোঝানোর জন্য একটু কি ফাঁকা ফাঁকা করে প্যারালাল করছি, তাই না? কিন্তু পলিমারের মধ্যে দেখা যায় চেইনগুলো এত ফাঁকা থাকে না। যদি প্যারালাল হয় একদম চাপা চেপে আঁটো অবস্থায় থাকে, তাহলে এই ক্ষেত্রে কি পানি সহজে ঢুকতে পারবে? তার মানে পানি অ্যাবজর্পশন ক্ষমতা কি কম। সো এখানে বলতে পারি আমি কি অ্যাবজর্বেন্সি কি কম। অ্যাবজর্বেন্সি কম মানে হচ্ছে সে ময়েশ্চার কি করবে? সহজে কি ময়েশ্চার গ্রহণ করবে? সো ময়েশ্চার রিগেইনও কম। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ক্রিস্টালিন যে ম্যাটেরিয়াল, তার হচ্ছে প্রপার্টিস। ঠিক আছে। আর যদি পলিমার চেইনগুলো যদি এরকম থাকে, কোনোটা এদিকে, কোনোটা এদিকে, কোনোটা এদিকে, কোনোটা এদিকে, এইদিকে, আবার এইদিকে থাকতে পারে না? থাকতে পারে। তাহলে এই যে পলিমার চেইনগুলো যদি অর্গানাইজড ওয়েতে যদি ওরিয়েন্টেড না হয়, তাহলে এই পলিমারটাকে বলবো হচ্ছে আমি অ্যামোরফাস। কি বলবো? অ্যামোরফাস পলিমার এটা। ঠিক আছে। তাহলে এই ম্যাটেরিয়ালটা যদি অ্যামোরফাস, তাহলে অ্যামোরফাস হলে সুবিধা কি হবে? যদি অ্যামোরফাস যদি বেশি হয়, অ্যামোরফাস যদি বেশি হয়, শক্তি কি কম না? এটা কম, সো স্ট্রেংথ কম। তার মধ্যে এদের মধ্যে ইন্টারনাল গ্যাপগুলো কি, চেইনের মধ্যে যে গ্যাপগুলো আছে বেশি, পানি সহজে প্রবেশ করতে পারবে। সো অ্যাবজর্বেন্সি কি বেশি। অ্যাবজর্বেন্সি বেশি মানেই ওইটার ময়েশ্চার রিগানও বেশি, ময়েশ্চার সহজে গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা ম্যাটেরিয়াল যদি অ্যামোরফাস হয় তাহলে তার প্রপার্টিস হচ্ছে এইগুলো আসবে। আর একটা সুবিধা আছে, সেটা সুবিধা হচ্ছে এই ময়েশ্চার প্রপার্টিস বেশি হওয়া মানে কি, ঘাম সহজে শোষণ করে। তাহলে ঘাম যদি শোষণ করে নেয় সহজে, ওইটা আমাদের জন্য কমফোর্টেবল নাকি ডিসকমফোর্টেবল? অবশ্যই কমফোর্টেবল। সো এই অ্যামোরফাস যে ফাইবারগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদেরকে কমফোর্টেবল
বেশি। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এইটা যদি আমি যদি এই চিত্রে দেখাই, দেখো এই যে চেইনগুলো কি এখানে তো অর্গানাইজড হতে সাজানো নাই বা প্যারালাল নাই, সো এই অংশটাকে বলতেছি আমি কি অ্যামরফাস। ঠিক সেম জিনিস আমি যদি এখানে দেখাই, দেখো তো এখানে এগুলো কি মনে হচ্ছে যে একটু হলো প্যারালাল আছে, সো প্যারালাল হলে এই জায়গাটা কি ক্রিস্টালিন, সেই কথা এখানে বলছে যে ক্রিস্টালিন রিজিয়ন এইটা হচ্ছে কি অ্যামরফাস রিজিয়ন। সো এই জায়গাটা শক্তি বেশি, এই জায়গাটা শক্তি কি কম। আর এদের ইনফ্লুয়েন্সগুলো কি এই দেখো, যদি এই যে এখানে বলছে যে মেনি গ্যাপস বিটুইন টু পলিমার চেইন সো দ্য অ্যাবজর্বেন্সি অফ পলিমার সিস্টেম ইনক্রিজেস। তার মানে আমি এখানে ইংরেজিতে বলা আছে, আমি বাংলাতে সুন্দর করে বুঝাই দিছি। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে ক্রিস্টালিন আর অ্যামরফাস এই যে দেখো যে ক্রিস্টালিন যদি বেশি হয় রেগুলার অ্যারেঞ্জমেন্ট কী হবে? বেশি হবে। স্ট্রেংথ কী হবে? বেশি হবে। অ্যাবজর্বেন্সি কী হবে? ময়েশ্চার রিগেন কী হবে? কম হবে। তারপর এখানে বলছি ইলেকট্রিক এই যে কমফোর্টনেস কী হবে? কমফোর্টনেস কম হবে, অ্যামরফাসে বেশি হবে। আর এই যে এরা বলছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি না, ক্রিস্টালিন মানে যদি ঘর্ষণ করা হয়, ঠিক আছে, তার এই স্থির বিদ্যুৎ তৈরি হবে, সে কথা। তার মানে এই যে এতক্ষণ যে 2-3টা স্লাইড ছিল, এই 2-3টা স্লাইডের সারসংক্ষেপ এইখানে বলা আছে, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ক্রিস্টালিনিটি এবং অ্যামরফাসের ইনফ্লুয়েন্স বা ইফেক্ট কি কি হইতে পারে, এই যে এই স্লাইডটার দিলেই মোটামুটি আনাম। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখো, আর পাশাপাশি যদি এই জিনিসটা সহজে মনে রাখতে পারবা এই ফিগার দ্বারা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এতক্ষণ যা বললাম এগুলাকে জাস্ট ডিফারেন্স আছে, যে একটা শক্তি বেশি একটা শক্তি কম, তাহলে এটা বোঝানো দরকার আছে। ওকে, আচ্ছা, ময়েশ্চার রিগেন তো অলরেডি বুঝাই দিছি, দরকার নেই। তাহলে এখন কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে তো অনেকেই বিভিন্ন জায়গায় ভাইভাতে কোশ্চেন করে যে কটনের ময়েশ্চার রিগেন কত, জুটের ময়েশ্চার রিগেন কত, উলের ময়েশ্চার রিগেন কত। এবার ছোটো ছোটো থাকতে হবে, কটনের হচ্ছে 8.5, জুটের হচ্ছে 13.75, ঠিক আছে, উলের হলো 16, ঠিক আছে, পলিস্টারের কত এরা করছে 0.4, স্পান্ডেক্স 0.6, নাইলন হচ্ছে শুধু 6, ঠিক আছে। এটা কি 4টা মুখস্থ রাখবা। আমি যদি পরীক্ষায় যদি কখনো দিই এরকম যে যে নিচে কয়েকটা ফাইবার দেওয়া আছে, এদের ময়েশ্চার রিগেন মানে ময়েশ্চার রিগেনটা তুমি লিখো, ঠিক আছে। আচ্ছা, এখন হ্যাঁ পোর্টালে দিয়ে রাখছে অনেক আগেই দিয়ে রাখছে। দেখো, এখন একটা জিনিস বুঝাই দেয়, সেটা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল জিনিস করাই দেয়। ময়েশ্চার রিগেইন আর ময়েশ্চার কন্টেন্ট, দুইটা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ময়েশ্চার রিগেইন কোনটা, ময়েশ্চার প্রপার্টিস মানে ময়েশ্চার কন্টেন্ট কোনটা। সহজ হিসাব, তুমি মনে করো এটা একটা ম্যাটেরিয়াল, টোটাল ওয়েট হচ্ছে 6 গ্রাম। কত? 6 গ্রাম। এখন একটা ম্যাটেরিয়াল নিলে ওর মধ্যে কিছু হলো কি পানি থাকবে না? পানি থাকে। তাহলে মনে করো আমি তোমাদের বোঝার সুবিধার্থে বললাম যে এখানে 6 গ্রামের মধ্যে 4 গ্রাম হলো মেইন ম্যাটেরিয়াল, 2 গ্রাম হলো পানি। 4 গ্রাম হচ্ছে মেইন ম্যাটেরিয়াল, 2 গ্রাম কি পানি। আচ্ছা, তাহলে যখন এটাকে তুমি রোদ্রে রাখবা, এই 2 গ্রাম কি থাকবে? থাকবে না। তাহলে এটা তখন ওয়েট হয়ে যাবে কত? 4 গ্রাম, ঠিক আছে, 4 গ্রাম। তাহলে দেখো এই যে 2 গ্রাম যে পানি ছিল, 2 গ্রাম যে পানি ছিল, এই 2 গ্রাম পানিকে বলতেছি আমি ময়েশ্চার কন্টেন্ট, মানে যেটা একটা ম্যাটেরিয়ালের মতো স্বভাবতই থাকে, ওইটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন আর একটা জিনিস বুঝাই। তাহলে ময়েশ্চার কন্টেন্ট কি বুঝছো? ময়েশ্চার রিগেইনটা কি? তুমি এখন এই 4 গ্রাম ম্যাটেরিয়ালকে যখন তুমি আবার বাতাসে রাখবা, তখন এই 2 গ্রাম কি বাতাস থেকে আবার পানি টানে নেবে, তার মানে 4 + 2 হইল। এখন এই বেচারা দেখতেছে যে আমার তো পেটে ক্ষুধা আছে, আমি তো আরও খাইতে পারি আমি। সো আমি কি করব, আরও মনে করো যে তোমার 3 গ্রাম সে কী করবে, নতুন করে আবার নিবে, কারণ সে যখন সোর্স পাবে যে আমার অনেক খাবার এখন আছে, তাহলে খাইতে পারি এখন, বাতাস যখন ড্যাম থাকবে,
তাহলে দেখো এই যে 4 গ্রাম, এই 4 গ্রামকে বলতেছিলাম আমি হচ্ছে ওভেন ড্রাই ওয়েট। কি ওয়েট? ওভেন ড্রাই ওয়েট। এর সঙ্গে 2 গ্রাম যে করলাম এইটা কি? ময়েশ্চার কন্টেন্ট। আর এই যে বাকি অংশটুকু কি? সে হচ্ছে কি অ্যাবজর্ব করছে না, তার মানে এটা হলো অ্যাবজর্বিং নাম্বার। অ্যাবজর্বিং নাম্বার। সো এই যে তোমার হচ্ছে 3 গ্রাম সে কি করছে? অ্যাবজর্ব করছে। এটা হচ্ছে ময়েশ্চার রিগেইন। ক্লিয়ার বুঝাইতে পারছি? তার মানে ময়েশ্চার রিগেইন পাইতে গেলে আমাকে কি ময়েশ্চার কন্টেন্টও জানতে হবে। ময়েশ্চার কন্টেন্ট প্লাস কি অ্যাবজর্বিং নাম্বার। ঠিক আছে, ময়েশ্চার কন্টেন্ট প্লাস কত? অ্যাবজর্বিং নাম্বার। তাহলে এই যে 2 গ্রাম, এই 2 গ্রাম হচ্ছে কি ময়েশ্চার কন্টেন্ট। আর এই 3 আর 2 যদি আমি যোগ করি টোটাল কত? এই 5 হলো ময়েশ্চার রিগেইন। সো ময়েশ্চার রিগেইন ইজ ইকুয়ালস টু ময়েশ্চার কন্টেন্ট প্লাস কি অ্যাবজর্বিং নাম্বার। তাহলে জিনিসটাকে বুঝাইতে পারছি নাকি আরও কোনো সমস্যা আছে? ওকে, তাহলে এখন তোমাদের একটা সূত্র লিখে দিচ্ছি, ম্যাথ পরীক্ষা আসবে। সেই ম্যাথ হচ্ছে এরকম, ময়েশ্চার কন্টেন্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে ময়েশ্চার আচ্ছা যদি কোনো একটা ম্যাটেরিয়ালের তুমি ময়েশ্চার রিগেইন জানো অথবা ময়েশ্চার কন্টেন্ট জানো, দুইটার সম্পর্ক থেকে একটা অপরটা বের করা। সূত্র হচ্ছে মনে রাখবা এম ইজ ইকুয়ালস টু 100 আর 100 প্লাস আর। এই আর মানে হচ্ছে রিগেইন, আর মানে কি রিগেইন, আর এই এম মানে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার হ্যাঁ দেওয়া যায়, আমি তোমাদের সোজা করে দিলাম। তুমি ইচ্ছা করলে এটা এরকম করে লিখতে পারো, ময়েশ্চার কন্টেন্ট ইজ ইকুয়ালস টু 100 ইন্টু ময়েশ্চার রিগেইন 100 প্লাস ময়েশ্চার রিগেইন করতে পারো, সমস্যা নেই। ময়েশ্চার কন্টেন্ট ইজ ইকুয়ালস টু 100 ইন্টু ময়েশ্চার রিগেইন 100 প্লাস ময়েশ্চার রিগেইন, এটা হলো সূত্র। তাহলে তোমার এখানে ময়েশ্চার রিগেইন দেয়া আছে না? তুমি ইচ্ছা করলে এখান থেকে ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবা। এটা কিসের মান? এটা কিসের মান? আর এর মান, ময়েশ্চার রিগেইন। তাহলে আর এর জায়গায় বসাই দিবা 8.5 বসাই দিবা। ভুলেও 8.5% বসায় না, 8.5 বসাইতে হবে, কারণ এখানে পার্সেন্ট করে এইটা সূত্র বানানো হয়েছে, পার্সেন্ট করে সূত্রটা বানানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে কটনের ময়েশ্চার রিগেইন কত? 8.5 না? তাহলে ময়েশ্চার কন্টেন্ট কত ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা জানি ময়েশ্চার কন্টেন্ট ইজ ইকুয়ালস টু 100 ইন্টু আর 100 প্লাস আর। তাহলে কত? 100 ইন্টু 8.5 100 প্লাস 8.5, তাহলে কত হচ্ছে? 850 বাই কত? 108.5 কত হয় দেখো তো? 7 পয়েন্ট সামথিং আসবে। 7.83, 7 পয়েন্ট কত? এখন তুমি গুগলে সার্চ দিয়ে দেখো যে কটনের ময়েশ্চার কন্টেন্ট কত, চলে আসবে। এটা আসলে ঠিক কিনা তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এবং এটা কি যখন তুমি লিখবা যে অতএব ময়েশ্চার কন্টেন্ট ইজ ইকুয়ালস টু 7.83%, ঠিক আছে? এই তো। তাহলে এইখানে যে 1 2 3 4 6টা আছে, 6টা, তো এই 6টা থেকে তুমি যে আবার কি 6টার কি বের করতে পারবা? ময়েশ্চার, যে কোনো মানে যে কোনো ফাইবারের তুমি যদি ময়েশ্চার রিগেইন জানো, ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবা। ক্লিয়ার? ময়েশ্চার রিগেইনটাই মুখস্থ করার ট্রাই করবা, আর ময়েশ্চার কন্টেন্ট কি কখনো যদি জিজ্ঞাসা করে ক্যালকুলেট করে হিসাব করে দেবা, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এবার পরীক্ষায় কিন্তু আসবে, মাস্ট আসবে, একটু ভালো করে ইন্ডিকেট করে রাখো। এখন
ইলাস্টিক বিহেভিয়ার আর প্লাস্টিক বিহেভিয়ার, এটা আবার কি জিনিস? স্বাভাবিকভাবেই ইলাস্টিক বিহেভিয়ার বলতে বোঝায় যে তুমি একটা ম্যাটেরিয়ালকে যখন টানবা তখন এটা কি লম্বা হবে না? আচ্ছা, ছেড়ে দেওয়ার পর যদি আবার আগের পজিশনে ফিরে যায় সেই ম্যাটেরিয়ালটাকে বলবো হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল। আর টানছো, টানার পর লম্বা হয়েছে, আর মনে করো আগের জায়গায় আসতেছে না, সেটাকে আমি বলবো প্লাস্টিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার? ওকে, এগুলো তোমাদের জানার দরকার নেই। আচ্ছা, এখন আমি দেখাই সেটা হচ্ছে সোয়েলিং কি। ঠিক আছে, সোয়েলিং, সাপোজ তুমি কটন ফাইবারকে যখন তুমি পানিতে ভিজাবা তখন দেখবা যেটা ফুলে উঠবে। তাহলে এই যে একটা ম্যাটেরিয়ালকে পানিতে ভিজানোর পর যে ফুলে উঠতেছে, এই প্রপার্টিসটাকে বলতেছি আমি সোয়েলিং। এই প্রপার্টিসটাকে কি বলতেছি? সোয়েলিং। সোয়েলিং করলে কি হয়? সোয়েলিং করলে আমার কি ডায়ামিটার, ডায়ামিটার মানে কি ব্যাসটা কি বেড়ে যাবে, তারপর দেখবা লেন্থ বাড়বে, তারপর দেখবা ওর ওয়েট তো এমনিই বাড়তেছে, আর থিকনেসটা বাড়বে। থিকনেস, এরিয়া, থিকনেস যেটা বলতেছি ওটা হচ্ছে এরিয়া, আর ভলিউম যেটা, এরিয়া বলে কি ভলিউমও বাড়বে না, আয়তনও বাড়বে। তাহলে এই মানে এটা পরীক্ষা আসতে পারে এইভাবে যে তোমার সোয়েলিংটা কি, সোয়েলিংয়ের কারণে হচ্ছে তোমার কী কী প্রপার্টিস চেঞ্জ হয়। তাহলে সোয়েলিংয়ের কারণে টোটাল 4টা প্রপার্টিস চেঞ্জ হয়। ওটা ডায়ামিটার চেঞ্জ হতে পারে বা ব্যাস চেঞ্জ হয়ে যাবে, ওইটা লেন্থ চেঞ্জ হবে, ওটা এরিয়া এবং ওটার ভলিউম কি চেঞ্জ হবে, মানে ক্ষেত্রফলও চেঞ্জ হবে, আয়তনও কী হবে চেঞ্জ হবে। দেখো এই যে যখন একটা মনে করো এই যে এটা হচ্ছে অরিজিনাল চিকন না এটা, কিন্তু যখন এটা পানিতে দিছো তখন কি হয়ে যাচ্ছে, একটু হলো কি মোটা হচ্ছে না, এইটাকে বলতেছিল সোয়েলিং। ঠিক আছে, সোয়েলিং মানে হলো যে ফেপে ওঠা। দেখো তো এই বাচ্চারা এখন বলতেছে যে তোমরা কি বুঝছো সবাই কি পড়াইছি? আচ্ছা, এখন দেখাই এই যে এটা তোমাদের আমি আগের স্লাইডে পড়াইছি, ফিলামেন্ট, স্টেপল, ফিলামেন্ট, ওগুলো পড়াই নাই? মনে আছে তোমাদের? পড়াইছিলাম না, মনে নাই? দেখো তো এই যে, দেখো তো এই যে এগুলো কি পড়াইছিলাম? শর্ট পাইপের, স্টেপলের পড়াইছিলাম না এগুলা? তারপর যে ম্যানমেড ফাইবার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো তো আগের স্লাইডেই আছে, এগুলো জাস্ট আমি এমনি দিয়ে রাখছি, আর কিছু না। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা একটু বোঝার আছে, সেটা হচ্ছে বলছে যে একটা ফাইবার ফর্মিং পলিমার হইতে তার কি কি প্রপার্টিস লাগবে। যেমন এই যুগে হচ্ছে একটা লোককে শিক্ষিত হইতে গেলে তার কি কি ডিগ্রি, মানে ডিগ্রি লাগবে উচ্চ শিক্ষিত হইতে গেলে, হ্যাঁ। তো তেমনিভাবে হচ্ছে একটা ফাইবার ফর্ম করতে গেলে পলিমারকে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো এখানে বলা আছে। ফার্স্ট হচ্ছে বলছে যে তুমি একটা ফাইবার ফর্মিং যদি পলিমার করতে চাও তাহলে ওই পলিমারটার ওয়েট, মলিকুলার ওয়েট কি অনেক বেশি হইতে হবে। সেটা বলছে যে মলিকুলার ওয়েট শুড বি হাই, বেশি হইতে হবে। সেকেন্ড বলছে যে যদি ক্রিস্টালিটি যদি বেশি হয়ে যায়, ক্রিস্টালিটি দরকার কিন্তু যদি বেশি হয়ে যায় সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ কি? কারণ হচ্ছে একটা মেটাল যদি ক্রিস্টালিটি হয় ওটার ফ্লেক্সিবিলিটি থাকবে না। তাহলে তোমার এই যে মনে করো আমি এই যে শার্টটা পরছি, এটা এই জায়গায় কি মনে করো সাপোজ আমি যখন এটা করতেছি, ফ্লেক্স করতেছি, ড্রেপ হচ্ছে না, ড্রেপ মানে কি ঝুলে পড়ার ক্ষমতা বা মানে বেঁকে যাওয়ার ক্ষমতা, তাই না? তাহলে যদি এটা যদি মনে করো আমি এরকম করলাম কিন্তু এটা কি ভাঁজ হইল না, আমার জন্য কি কষ্টকর না? তখন আমার এটা তৈরি করা না তৈরি করা কি একই কথা। সো এইটা এরা বলছে যে তোমার যদি ক্রিস্টালিটি বেশি হয় তোমার এটা নট সুইটেবল। এই যে বলছে হাই ইজ নট, মানে ক্রিস্টালিটি দরকার নাহলে তো শক্তি থাকবে না, বলছে হাই নট সুইটেবল। ক্লিয়ার? এরপর বলছে যে তুমি হচ্ছে ম্যাটেরিয়ালটা তৈরি করছো বা ফাইবারটা তৈরি করছো, ওইটা মনে করো যে কোনো একটা কেমিক্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার কি ফাইবার দিয়ে যে তুমি পলিমারটা যে তুমি ফর্ম করলা ওটা কোনো কি কোনো থাকবে, কোনো দাম থাকবে না, কারণ তুমি তৈরি করার সঙ্গে সঙ্গে কি ওটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এই কথাটাই বলছে যে ডিফারেন্ট কেমিক্যালের সাথে যেন কি হয় রেজিস্ট করতে পারে, এটা একটা। এরপর কি বলছে যে চেইন স্ট্রাকচারটা যাতে স্ট্রেট হয়, চেইন স্ট্রাকচারটা যদি স্ট্রেট হয় তাহলে সুবিধা কি হবে, এখানে কিছু পরিমাণে ক্রিস্টালিটি পাবো, কারণ আমার কি ক্রিস্টালিটি তো একটু হলেও কি দরকার, কিন্তু অতিরিক্তটা কি দরকার নাই। এরপর কি বলছে দেখো যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এইটা আবার কী জিনিস? এইটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে তুমি যখন গলায় ফেলতেছো, সাপোজ একটা প্লাস্টিককে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি মানে ওটাকে গলে যায়? আগে একটু কি রাবারের মতো হয় না, হালকা হালকা নরম নরম হয় না, কিন্তু পুরোপুরি তো গলে না। এই যে হালকা হালকা নরম নরম যে হচ্ছে,
এই স্টেটটাকে বলতেছি আমরা হচ্ছে গ্লাস ট্রানজিশন, এবং যে টেম্পারেচারে ওইটা পাচ্ছি ওইটাকে বলতেছি আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। আর যে টেম্পারেচারটায় গলে যাচ্ছে ওইটাকে বলবো আমরা মেল্টিং টেম্পারেচার। কি বলবো? তো এরা এই কথাটাই বলছে যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা আমার কি রুম টেম্পারেচারের মতোই হইতে হবে, আর মেল্টিং টেম্পারেচারটা 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, লাস্ট হচ্ছে যে চেইন লেন্থ শুড বি অ্যাটলিস্ট 100 মিটার। তুমি যেরকম পলিমারই বানাও না কেন, ওই পলিমার চেইনটা যদি তোমার লেন্থ যদি 100 মিলিমিটার থেকে যদি কম হয়, তাহলে ওইটা দিয়ে তোমার হচ্ছে ম্যানমেড ফাইবার ফর্ম করা যাবে না। যাবে, দেখা যাচ্ছে ওইটা প্রপার্টিস কী আসবে, একটু হলো কি লোয়ার আসবে। ক্লিয়ার? এই জন্য এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। ফার্স্ট তাহলে কী পড়াইলাম? প্রথমে পড়াইলাম যে মলিকুলার ওয়েটটা কী করতে হবে, একটু হাই রাখতে হবে, ক্রিস্টালিটি থাকতে হবে, কিন্তু অতিরিক্ত কি হওয়া যাবে না। হ্যাঁ, এরপর বলছি যে কোনো কেমিক্যালের সংস্পর্শে আসা মাত্র যাতে নষ্ট হয়ে না যায়। তারপরে কি বলছি যে চেইন স্ট্রাকচারটা কি স্ট্রেট হইতে হবে, মেল্টিং টেম্পারেচারটা 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্লাস ট্রানজিশনটা কত রুম টেম্পারেচারের প্রায় সমান। আর লাস্ট বলছি কি যে চেইন লেন্থটা হচ্ছে 100 মিলিমিটার থেকে কমপক্ষে 100 মিটার হইতে হবে। কমপক্ষে কত? 100 মিটার হইতে হবে। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন স্লাইড। ঠিক আছে, ইন্ট্রোডাকশন স্লাইড। এখন আমি দেখি এটাকে পড়াবো কয়টা বাজে আজকে? 3:09, 3:30 পর্যন্ত ক্লাস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রেকর্ড করা দরকার নেই, কারণ পরবর্তী দিন পড়াবো। আমি আজকে একটু পরিচয় করে দিয়েছি এটার সাথে। হ্যাঁ।